আমি করেন। এখানে একটু যুক্ত হতে চাই। আমার আমার জন্য ফ্লোর ওপেন কিনা? জি জি জি, জি বলেন আব্দুল্লাহ, জি বলেন, ভাই, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, আব্দুল্লাহ। ওপেন, বলুন, একটু যুক্ত বিষয়টা হন। হচ্ছে যে আমরা আমাদের যেহেতু আলোচনা করছি, আমাদের আলোচনাগুলি দর্শক শ্রোতা দেখছেন, আমরা সার্বজনীন আলোচনার বাইরে একটু ডিফারেন্ট ভাবে যদি উপস্থাপন করতে পারি, তাহলে দর্শক শ্রোতা, রাষ্ট্র, সাধারণ জনগণ, সাধারণ ভোটার উপকৃত হতে পারেন। আমাদের জি উচিত ইতিহাস এবং ঐতিহ্য নিয়ে কথা বলা। দুই দলের প্রধান যে নেতৃত্ব, যারা প্রধানমন্ত্রীর পর্যায়ে আছেন হওয়ার জন্য, এই লড়াইয়ে আমরা একজনের কথা বলছি, কিন্তু অপরজনের কিছু কথা বলা খুবই প্রয়োজন। জনাব তারেক রহমান, জি বলুন। আপনারা দেখেছেন যে এদেশে আসার পরে তিনি আহ, মোটামুটি সারা দেশই সফর করে ফেলেছেন, এবং তার বিভিন্ন প্রার্থীদেরকে তিনি হাত উঁচিয়ে তাদেরকে ভোট দেওয়ার জন্য আহ্বান করেছেন। রাষ্ট্রীয় সুযোগটি করে দিয়েছে নির্বাচনের ইমেজটাকে বাড়ানোর জন্য। সেক্ষেত্রে বিএনপি তথা তারেক রহমানের পক্ষ থেকে এই কথা বলার সুযোগ নেই, তারা পরাজিত হলে বা ক্ষমতায় যেতে না পারলে, যে রাষ্ট্র তাদেরকে অবাধ করে নেয়, তাদেরকে রাজনীতিতে আহ, সহজ করার জন্য সুপথ করে দেয় নাই বা ঠিক মতো নিরাপত্তা দেয় নাই, রাষ্ট্রকে কিন্তু এই কথা বিএনপি কখনো বলতে পারবে না। এখন বিএনপি নিজেরা নিজেদের কারণে, আচারে বিচারে, বক্তৃতায়, বিবৃতিতে, চেতনায়, প্রেরণার ক্ষেত্রে তারা যে অসঙ্গতিমূলক, অহেতুকমূলক বিবৃতি দিচ্ছে বা বিকৃত ভাষাগুলো উচ্চারণ করছে, একেবারে মারমুখী টাইপের কথা বলছে। আহ ধানের শীষে ভোট না দিলে পিঠের চামড়া থাকবে না, বাড়িঘর দুয়ার থাকবে না, যে কথাগুলি বলছে, এই কথাগুলির মেইন কিছু একটু গভীরে আমাদের যেতে হবে। আপনারা জানেন বা দর্শক শ্রোতাদেরকে আমি জানাতে চাই, আমি ব্যুরোক্রেসি নিয়ে কাজ করি। রাষ্ট্রের বিভিন্ন আমলাদের ইন্টারভিউ আমি নিয়েছি। তো গত কিছুদিন আগে মিনিস্ট্রিতে কয়েকজন ডিসি মহোদয়ের সাথে বসেছিলাম, যারা সম্প্রতি উড্র হয়ে এসেছেন, যারা 5 তারিখের পরে 11 সেপ্টেম্বরে ডিসি হিসেবে পোস্টেড ছিলেন, এবং 1 বছর তারা ডিসি হিসেবে দায়িত্ব পালন করে পরবর্তীতে যখন তাদেরকে উড্র করা হয়, তারা মিনিস্ট্রিতে ফেরত আসেন। এবং তাদের সাথে কথা প্রসঙ্গে তারা জানাচ্ছিলেন যে 5 তারিখের পরে যখন তারা ডিসি হিসেবে যান, তখন বিভিন্ন ব্যবসায়ী, বিভিন্ন সাধারণ গোষ্ঠী, বিভিন্ন গোষ্ঠী, ব্যক্তিবর্গ, তারা বিএনপির বিভিন্ন নেতাকর্মীদের নামে অভিযোগ দিয়েছে জেলা প্রশাসন বরাবর। কিরকম? জেলা প্রশাসক মহোদয়, আপনি আমাদের পাশে একটু দাঁড়ান, অমুক নেতা তো আমার বাড়ির হামলা করছে, আমার কাছে চাঁদা চাচ্ছে, আমাদের হুমকি দিচ্ছে, ক্ষমতায় গেলে দেখে নেবে এমন কথা বলছে, আমরা জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি, আপনার কাছে আমরা সহযোগিতা চাই। তো একজন জেলা প্রশাসক তার জায়গা থেকে তিনি আর কি করবেন, তিনি তার জায়গা থেকে যতটুকু বলার তারা বলে দিয়েছেন, এবং তাদেরকে সেভ করার জন্য তার পক্ষ থেকে যতটুকু প্রশাসনিক বলা দরকার তিনি সেটি বলেছেন। তো আমাকে উদ্রকৃত ডিসি মহোদয়ের পক্ষ থেকে বলা হয়েছে যে এই যে সাধারণ মানুষের যে কমপ্লেনটি তারা জেলা প্রশাসন বরাবর বয়ে এনেছিল, তারা এবং তাদের যত রা- আ- মানে আত্মীয় পরিজন গোষ্ঠী, তাদের প্রত্যেকের কাছে এই বার্তাগুলি দিয়ে দিচ্ছে, এবং তারা কেউই মুখে বলবে না যে আমরা বিএনপি কে ভোট দিব না, বা ব্যাজও ধারণ করবে, বাট তারা ভোট কিন্তু বিপরীত কোনো ব্যক্তিকে দিবে। এটা আমার কাছে, একজন জেলা প্রশাসক হিসেবে আমার কাছে এটি মনে হয়েছে। এটি একটি তথ্য। আরেকটি তথ্য হচ্ছে, ফিল্ড জরিপে আমার কাছে যতটুকু এসেছে, আমি ব্যক্তিগতভাবে বিএনপিরও প্রায় 300 নেতার ইন্টারভিউ নিয়েছি, গণমাধ্যমে কর্মী হিসেবেও যুক্ত থেকেছে। এই 5 তারিখের পরে প্রায় 52টি জেলাতে আমি ভ্রমণ করেছি। তো সেক্ষেত্রে মাঠ পর্যায়ের যে তথ্য, সেটি হচ্ছে একটি সংসদীয় আসনে 3, 4, 5 গড়ে 5 জন করে মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তো জি সেখানে বিএনপি বিকল্প হিসেবেও নাম রেখেছিল, বা বিএনপি তাদের মনোনয়নের ক্ষেত্রে বারবার লুকোচুরি খেলেছে, পুকুর চুরি করেছে। ধরেন, আমি মুন্সিগঞ্জের 2 আসনের কথাই যদি বলি, মুন্সিগঞ্জ 2 আসনে প্রথমে বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদকে প্রাথমিক তালিকায় রাখা হলো। তো রাখা হলে যথারীতি ওখানের যে যিনি আরেকজন প্রার্থী
মিজানুর রহমান সিনহা, যিনি একমি গ্রুপ অফ কোম্পানিজের চেয়ারম্যান, মালিক উনি মানসিক ভাবে অনেক কষ্ট পেলেন। তো আমার সাথে ভদ্রলোকের কথা হলো, ভদ্রলোক আমাকে ডেকে পাঠালেন, আমি একমিতে গেলাম কল্যাণপুরে, যে তার সাথে বিভিন্ন বিষয় নিয়ে বসলাম এবং তাকে কিছু থিম দিলাম যে আপনি থিমে কাজ করতে পারেন, হয়তো দল আপনাকে মনোনয়ন দিতে পারে। যাই হোক, তিনি সেই থিমে কাজ করলেন। দ্বিতীয় পর্বে তার ঠিকই তার মনোনয়ন পত্রে নাম আসলো, অর্থাৎ তার কমিটিতে নাম আসলো। বেশ, তার নেতাকর্মীরা আবার উজ্জীবিত হলেন। এই তার উজ্জীবনী অবস্থান দেখে আবার আব্দুল সালাম আজাদের গ্রুপ সক্রিয় হয়ে গেলেন, আবার তাদের লবিং সক্রিয় হয়ে গেল, এবং থার্ড টাইম চূড়ান্ত ভাবে আব্দুল সালাম আজাদ এখন মনোনয়ন নিয়ে নির্বাচনে প্রার্থিতা করছেন। এক মুন্সিগঞ্জ 2 আসনেই বিএনপি প্রার্থীদের সাথে যে ধরনের খেলা খেলেছে, এই খেলতামাশার কারণে বিএনপি 300 আসনেই, বিশেষ করে যে শরিক আসন বাদ রেখে 300 আসনেই নিজের দলের নেতা কর্মীকেই নিজের দলের শত্রু বানিয়েছে। এই শত্রুতার কারণে বিষয়টি এমন হবে যে বিএনপির নেতারা ব্যাস লাগাবে হচ্ছে ধানের শীষের, কথা বলবে ধানের শীষের, স্লোগান দিবে ধানের শীষের, ভোট দিবে অন্য প্রতীকে এবং দাঁড়িপাল্লাতেই দিবে। কেননা ওরা জানে যে ওদের দল ওদের সাথে কত বড় চিটারি করেছে, ওদের দলপ্রধানরা, দলের নীতি নির্ধারক কি পরিমাণে গাদ্দার, এটা বিএনপির 300 আসনের নেতারাই জানেন। যার কারণে বিএনপির কেন্দ্র নেতারা যারা সিলেকশন বোর্ডে আছেন বা যারা পার্লামেন্টের বোর্ডে আছেন, তারা নিজেরা এইভাবে পালাবদলের এইভাবে লুকোচুরি খেলে, লুকোছাপা করে একজন, এটাকে অনেকে বলছেন যে একজন টাকা দিচ্ছে, তার কমিটিতে লিস্টে নাম আসছে, আবার অপরজন আরো বেশি টাকা দিচ্ছে, আবার তার নামটা আসছে। এইরকম তালিকা প্রণয়নের একটা বড় ধরনের বাণিজ্যের কারণে যারা পেমেন্ট করেছে, দিনে শেষে মনোনয়ন না পাওয়ার কারণে তাদের হাতের মাথায় বাড়ি। এখন তারা সেটি সহ্য করতে না পেরে সেটি আগামী নির্বাচনে এটি দেখাবে। এবং আপনারা শুনে অবাক হবেন যে বিএনপির যে ব্যক্তি মনোনয়ন পাবে বা পেয়েছে, সে এতিম হবে, অনেক জায়গায় সে জামানত বাজেয়াপ্তর মতো ঘটনা ঘটবে। কারণ ওই বাকি 5 জন যারা মনোনয়ন প্রত্যাশী ছিলেন, যাদেরকে ছ্যাঁকা দেওয়া হয়েছে, এক সুন্দরী মহিলা আর জন্য 5 জন যেমন দিওয়ানা হলে অবস্থা যেমন হয়, কেউই সেটা সহ্য করতে পারে না, ঠিক একই অবস্থা বিএনপির প্রতিটি সংসদীয় আসনে এই ঘটনাটি ঘটবে। এবং দেখবেন যে বিএনপির মানে প্রার্থীরা গণহারে পরাজয় বরণ করবে। আর যে 60-65টি সংসদীয় আসনে বিএনপি বিদ্রোহী প্রার্থী দাঁড়িয়েছে, প্রার্থীদেরকে বিএনপি ভাবছে এটা আমাদের ট্রাম্প কার্ড, আমরা আমাদের দলীয় প্রার্থী হেরে গেলেও আমরা ওই স্বতন্ত্র প্রার্থীকে ফুলের মালা দিয়ে আমাদের দলে টানবো, তার নিষেধাজ্ঞা বা তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে দলে টানবো, সেটি বুমেরাং হবে। আমি মনে করি, আমার অবজারভেশন, আমার বিশ্লেষণ হচ্ছে এই 60 জন বিদ্রোহী প্রার্থী তারা বিজয়ী হলে তারা কেউই এই প্রতারিত হওয়া দলের আর ফিরে যাবেন বলে আমার মনে হয় না। সেক্ষেত্রে এই 60 জন প্রার্থীকেই বিএনপি হারাবে। তাহলে বিএনপি একের পর এক নিজেদের পায়ে কুড়ুল মেরে যাচ্ছে বলে আমি মনে করছি। আব্দুল্লাহ জিয়া ভাই, আপনি কথা বলুন, আমি জাস্ট একটু দর্শকদেরকে জিজ্ঞাসা করতেছি। আমাদের সাথে এখন 1200 দর্শক যুক্ত আছেন, তো 4টা চ্যানেলে সরাসরি লাইভটা চলছে। তো আমি এই 1200 দর্শকের কাছে কমেন্ট চাচ্ছি যে আব্দুল্লাহ জিয়া ভাই যে তথ্যটা দিয়েছেন, উনি একজন সাংবাদিক, একেবারে ফিল্ড থেকে তথ্যটা দিয়েছেন। এই তথ্যের সাথে আপনাদের যারা একমত তারা হালেকলেও হবে, উনাকে একটা লাভ ফ্লাওয়ার দিলেই আমরা বুঝতে পারবো যে উনার কথাটা আপনারা গ্রহণ করছেন। আর যদি আপনারা গ্রহণ না করেন তাহলে নো বা না লিখবেন। আপনারা হা বা ফ্লাওয়ার যেটাই দিবেন সেটাই উনার পক্ষে যাবে। উনার কথাটা রিয়েলিটিটা, সততাটা আমরা জাস্টিফাই করি দর্শক দিয়ে সবসময়। আব্দুল্লাহ জিয়া ভাই, তো আব্দুল্লাহ জিয়া ভাই, আমি আরেকটু গুরুত্বপূর্ণ তথ্যের অবতারণ করতে চাই দর্শকদের জন্য, যেহেতু আমরা একেবারে পিন পয়েন্ট এসে কথা বলছি। আসলে দর্শক যারা দেখবেন তাদের ভিতরেও যদি একটা ঝড় থাকে, ধানের শীষ নাকি দাঁড়িপাল্লা, এই ঝড় থামানোর জন্য কিছু তথ্য তাদের জন্য কাজ করবে, তারা মাইন্ড সেট আপ নিতে পারবেন। বিষয়টা কি রকম? আপনি জানেন যে বাংলাদেশের রাজনীতিতে, বিশেষ করে জাতীয় নির্বাচনে, ধর্মের একটা খুবই প্রভাব আছে। অর্থাৎ যে ব্যক্তি সারা বছর
রাজনীতি করেন, নানা মানুষের বাড়ি ঘর দর লুট করেন, চাঁদাবাজি করেন, নেশার সাথে জড়িত থাকেন, বা নানা রকম মেইল স্ক্যান্ডাল কেসও যে সমস্ত নেতাদের রয়েছে, তারা নির্বাচনের কাছাকাছি আসার পরে তাদের চাইতে বুজুর্গ, তাদের চাইতে বেশি ইমানদার আর কাউকে খুঁজে পাওয়া যাবে না। যে ব্যক্তি রাত 2টা 3টা পর্যন্ত জেগে থাকে, ফজরের নামাজের তো প্রশ্নে ওঠে না, বেলায় 12টায় ওঠে, সেই নেতা এখন ঠিকই ফজরের সালাত আদায় করছেন, ঠিকই 5 ওয়াক্ত মসজিদে যে সালাত আদায় করছেন, করে নিজেকে অতি বেশি ধর্মভীরু করার চেষ্টা করছেন, ধর্মভীরুতা দেখানোর চেষ্টা করছেন। অর্থাৎ হাদিসে একটা কথা আছে, যখন বজ্রপাত হয় তখন কাফের ব্যক্তি অর্ধেক ইমানদার হয়ে যায়। তো রাজনৈতিক ক্ষেত্রে যখন জাতীয় নির্বাচন আসে, সবচাইতে বাজে ব্যক্তিটি সবচাইতে বেশি ইমানদারি শো করে। তো এই ইমানদারি, এই বগধার্মিকতা আগামী নির্বাচনে আসলে ভোটারগণ বিচার বিশ্লেষণ করবেন। যিনি আপনার সাথে ঠিক মতো জামাতের নামাজ আদায় করতেছেন এবং জামাত থেকে বেরিয়ে আপনার সাথে করমর্দন করে ভোট চাচ্ছেন, উনি আসলে মসজিদপন্থী না, ওনার আসলে মসজিদের সাথে সম্পর্ক নেই। উনি মানে বসন্তের কোকিলের মতো এসেছেন, তার নির্বাচনে ভোট জিততে হবে, তিনি একজন ধর্মভীরু, এটি প্রমাণ করার জন্য এসেছেন। এই মেকি চরিত্রদেরকে আগামীকাল দেশবাসী আসলে বিচার করবে বলে আমি মনে করছি। আরেকটি ব্যাপার হলো, একটু গোড়ার দিকে আসি। আপনি জানেন যে জাতীয় নির্বাচনের ক্ষেত্রে আমরা ইতিপূর্বে দেখেছি শেখ হাসিনা তিনি মা দুর্গা বজরা করে এসে আমাদের ধান উৎপাদন করে দেবে, আমাদের সম্পদ ভরে দেবে, মা দুর্গার ব্যাপারেও কিন্তু তিনি ভারতে যে কথাবার্তা বলে এসেছেন। কিন্তু যখন নির্বাচন এসে গেছে, তিনি অমনি চলে গেছেন, ফ্লাই করে ওমরা করে এসেছেন, পটি পরেছেন, হাতে তসবিহ রেখে একেবারে তাহাজ্জুদি নেত্রী হয়ে হয়ে গেছেন। তাহাজ্জুদের বয়ান তার নেতাকর্মীদের মাধ্যমে এসে গেছে, এবং তিনি অনেক ইমানদার, ধর্মের প্রতি অনেক খেদমতগার, এমন ভাবে তিনি প্রকাশ করেছেন। আমরা জনাব তারেক রহমানের ক্ষেত্রে যেটি দেখলাম, তিনি সবসময় সালাম গ্রহণ করেছেন। সালাম দেওয়ার আচরণ তারেক রহমানের যদি থাকতো, আমার তো মনে হয় না কোনো নেতাকে তিনি সালাম দিয়েছেন, কোন নেতা কর্মীকে তিনি সালাম দিয়েছেন। সবসময় তিনি সালামের জবাব দিতে অভ্যস্ত, ওয়ালাইকুম আসসালাম অথবা মাথা নিচু করেছেন। যেহেতু তিনি সেনাবাহিনীর সাবেক সেনাবাহিনী প্রধানের ছেলে, সবসময় সেনাবাহিনী যেমন সালাম দিলে কি হয়, সবসময় মাথা নিচু করে গ্রহণ করে, মানে সালাম সব খেয়ে ফেলে আর কি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, এরকম করে জবাব দেওয়ার কোন চিত্র, কোন কপি কেউ দেখাতে পারবেন কিনা যে জনাব তারেক রহমানকে কোন নেতা সালাম দিয়েছেন, কোন সাধারণ মানুষ সালাম দিয়েছেন, আর তারেক রহমান খুব সুন্দর ভাবে মিষ্টি স্বরে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, আপনি কেমন আছেন, এরকম করে কোন সম্বোধনের জবাব দিয়েছেন বলে আমার কাছে তথ্য নাই। কারো কাছে যদি থাকে তাহলে আপনারা সেটা পোস্ট করবেন। পয়েন্ট নাম্বার 1, জনাব তারেক রহমান সালাম দিতে অভ্যস্ত নন, যার কারণে তিনি নির্বাচনের আগে তাকেও তো ইমানদার হতে হবে, তাকেও তার ইমানদারি শো করতে হবে। তিনি মহান আল্লাহর একজন পরহেজগার, খুবই দিনী খেদমত করবেন, এটি শো করতে হবে। তাই তিনিও বিভিন্ন মঞ্চে, বিভিন্ন জায়গায় তিনি সালাম দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু আফসোস তার মুখে কিন্তু সঠিক সালামটি হচ্ছে না। ইসলামের যে সালাম, সেই সালামটি তিনি দিতে পারছে না, তার জিহ্বা আটকে যাচ্ছে। তিনি সালাম আলাইকুম, সালামকুম এরকম করে বলছেন। হায় আফসোস, তিনি দেশের 90% মুসলমানের দেশের প্রধানমন্ত্রী হবেন, অথচ তিনি জানেন না শুদ্ধ সালাম কিভাবে দিতে হয়। শুদ্ধ সালামের চর্চা যে দলের প্রধানের নাই, সেই দল ইসলামের জন্য কতটা হুমকি স্বরূপ, আগামীকাল এদেশের বাসী সেটা বিচার বিশ্লেষণ করবে। আব্দুল্লাহ জিয়া ভাই, একটু মাঝখানে আমি ইঞ্জিনিয়ার ফরিদ ভাই কাছে যাচ্ছি, আবার আপনার কাছে আসছি।